মানে আমি দেশকে ভালোবাসছি আবার দেশের মধ্যে অশান্তি করছি, এটা কি ধরনের ভালোবাসা আমি জানি না। আমার পরিকল্পনা ছিল আমি হুমায়ুন আহমেদ স্যারকে আমার স্টোরি বলে মরে যাব। আমার ওই বিয়েটা এন্ড হয় হচ্ছে রিহ্যাব সেন্টারে। মানে আমি সুইসাইডাল হয়ে যাই, আমার মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে যাই। সামাজিকভাবে আমাদের এই প্রফেশনটাকে তো আসলে ওই অর্থে গ্রহণযোগ্য মনে করা হয় না। একটা মেয়েকে প্রিন্সেসের মতো ট্রিট করে তার ক্ষতি করি, তোমাকে তো এখন শব্দটাই বলতে হবে, দৌড়াবে। হয় আমরা আলাদা গ্রহের মানুষ যারা নায়িকা বা স্লিভলেস পরি, আর না হলে ওরা আলাদা গ্রহের মানুষ। এই জুজুর ভয়টা আমাদেরকে দেখিয়ে রাখা হয়। তোমার ভয় করছে না? বলছে আপু মরলে মরে যাব। ওইটুকু একটা মেয়ে। আমি তো কান্না শুরু করছি, বিকজ আমি শিওর যে এখন আমাদের সবাইকে মেরে ফেলবে। আমি একটা নেটওয়ার্ক তৈরি করেছি। ওইখানে আমি দেখলাম আপনার একটা লড়াই, মা হিসেবে একটা লড়াই, অভিনেত্রী হিসেবে একটা লড়াই। রাস্তার একটা নেশা আছে কিন্তু, মানে যারা আন্দোলন করে এত ফুর্তি লাগছে, যাচ্ছি একদম উত্তেজিত। আমি মানে গণজোয়ারের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলার মারাত্মক নেশা। মানে আমি এখনো আমার গুজবাম্প হচ্ছে, মানে এখনো ফিল করতে পারছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আরজি কিবরিয়া শোতে। আজকের অনুষ্ঠানে যিনি আমন্ত্রিত অতিথি এবং যার সঙ্গে আমাদের প্রায় ঘণ্টাখানেক সময় কাটবে, তাকে বাংলাদেশে শোবিজ অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ হিসেবে সবাই চেনেন, এবং শুধুমাত্র শোবিজ অঙ্গনে তার ভূমিকা না, বাংলাদেশের সমাজ গঠনেও যার অনন্য ভূমিকা রয়েছে। সাম্প্রতিক সময়ে জুলাই আন্দোলনে যার অনবদ্য ভূমিকা রীতিমতো প্রশংসার যোগ্য। তিনি আমাদের প্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। চলুন তাকে আমরা স্বাগত জানাই। আমি খুবই সম্মানিত বোধ করছি আপনাকে পেয়ে আমার অনুষ্ঠানে। আমারও খুব ভালো লাগছে। আমি আপনাকে ফলো করি, আপনার অনুষ্ঠান কিন্তু আমি দেখি। আপনার শোতে এই প্রথম আমি আসলাম, আমারও খুব ভালো লাগছে। এবং আমি কিছুটা নার্ভাস, কারণ খুব পছন্দের মানুষের সামনে বসলে বোধহয় এটা খুব ন্যাচারাল। সো আমি আসলে চিন্তা করছিলাম, যখন আমাকে আমার প্রডিউসার বলে যে আপনি আমাদের এখানে আসতে যাচ্ছেন, তখন আমি চিন্তা করছিলাম যে আমি আসলে কিভাবে শুরু করব। তো বাঁধনের নামের সাথে একটা বিষয় বোধহয় খুব সিনোনিম ভাবে যায়, সেটা হচ্ছে আপনার অভিনয়, আপনার কাজ, সামাজিকতা সবকিছু মিলিয়ে সেটা হচ্ছে আপনি প্রচন্ড বোল্ড, আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, বাংলাদেশের মতো সমাজে একজন নারীর ভূমিকা কিন্তু সবসময়ই একটা প্রশ্নের মুখে থাকে বিভিন্ন আঙ্গিকে। সেখানে আপনি আন্দোলন থেকে শুরু করে ডেফিনেটলি কিছু কিছু অভিনয়ের জায়গায় প্রচন্ড বোল্ড ভূমিকা রেখেছেন। আমি এই জায়গাগুলোতে ডেফিনেটলি আসতে চাই, তবে তার আগে আপনার বড় হয়ে ওঠাটা কতটা বোল্ড ছিল এবং কেমন ছিল এটা একটু শুনতে চাই, শৈশবটা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমার শৈশবটা খুব ইন্টারেস্টিং। মানে আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান, সো তারা আমাকে ভীষণ আদরে বড় করেছেন। মানে একটা এই সমাজ ব্যবস্থার মেয়ে সন্তানকে যেভাবে বড় করার কথা সেভাবেই করেছেন, যে মেয়ের ব্যাপারগুলো আলাদা করে বুঝিয়েছেন, কিন্তু আমি ভীষণ আদরে বড় হয়েছি। মানে রাজকন্যা টাইপ প্যাম্পারিং এর মধ্যে বড় হয়েছে। সো বাবা কি করতেন? আমার বাবা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। উনি এডিজি প্ল্যানিং হিসেবে রিটায়ারমেন্টে গেছেন। আর আমার মা হাউসওয়াইফ। তো ওইভাবেই বড় হওয়া। একটাই সন্তান? আমি বড়, আমার দুই ভাই। পরে দুই ভাই হয়েছে? আমার পরে দুই ভাই। তো আমার বাবা চাকরি করতেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে। আমাদের অনেক মফস্বলে ঘুরতে হয়েছে। তো আমার ছোটবেলাটা হচ্ছে বাবা ট্রান্সফার আর হচ্ছে বিভিন্ন স্কুল চেঞ্জ করা, এগুলোতেই বেশি ব্যস্ত। আর ঈদের সময় ঢাকায় আসা বা গ্রামে যাওয়া ঈদ করতে, এভাবে কেটেছে। আর স্কুল কলেজে বরাবরই আমি ভীষণ, এখনো আমি যেরকম সেরকমই ছিলাম, আর একটু কম মাত্রায় ছিলাম আর কি। সো হয় না যে আমি ক্লাস ক্যাপ্টেন হতাম সব সময়। মানে স্কুলে আমি একদম মেডিকেল কলেজ পর্যন্ত আমি ক্লাস ক্যাপ্টেন হয়েছি। মানে ক্লাসের ক্যাপ্টেন আমি অলওয়েজ, আমি একজন হবই আর কি। ওয়াও। সো এই তো, এই যে প্রায়োরিটির ব্যাপারটা, লাইক ফ্যামিলিতে যথেষ্ট প্যাম্পারিং হিসেবে আপনি বড় হচ্ছেন, এগুলো কি লাইফে সবসময় ব্লেজিং হিসেবে কাজ করেছে, নাকি এগুলোর কারণে কখনো আপনাকে লাইক হয় না যে একটা জায়গা থেকে আপনি এক্সপেক্ট করছেন যে এখানে তো আমাকে কুইনের মতো ট্রিট করার কথা, প্রিন্সেসের মতো ট্রিট করার কথা, কিন্তু আপনি সেই ট্রিটমেন্টটা পাচ্ছেন না? আমি প্রিন্সেসের ব্যাপারটা উল্লেখ করলাম ভাইয়া একটা জিনিস শেয়ার করার জন্য, যে আমরা আসলে আমাদের সমাজ ব্যবস্থায় একটা মেয়েকে প্রিন্সেসের মতো ট্রিট করে তার ক্ষতি করি। তার যে খুব ভালো হয় এরকম না আসলে।
কারণ আপনি যখন ওই বাবলটার মধ্যে একটা মেয়েকে বড় করবেন এবং সাডেনলি আপনি তাকে ওয়ার্ল্ডে ছেড়ে দিবেন, তখন কিন্তু তার ওয়ার্ল্ডটা ভয়াবহ কঠিন হয়ে যায়, যেটা আমার সাথে হয়েছে। আমি সেজন্য ওখানেই পোক করছিলাম। আমার বাবা মার আদরে বড় হওয়া সন্তান এবং অতি ভালোবাসা থেকে তারা যেটা করেছেন যে খুবই আনফরচুনেট ওই ঘটনাটা, কিন্তু আমার প্রথম বিয়ে হয় আমি যখন আমার 19 বছর বয়স। তো তারা আমাকে অতি ভালোবেসেই, কিন্তু তারা আমার সেফটির জন্য তারা ভেবেছে আমার ভবিষ্যৎটা এভাবেই হয়তো ভালো হবে। লাইক ইট ওয়াজ অ্যারেঞ্জ ম্যারেজ, ফ্যামিলি থেকে? হ্যাঁ, ফ্যামিলি 19 ইয়ার্স। হ্যাঁ, সো কারণ আপনার বাবা মার জায়গা থেকে তো এটা ভুল করার কথা না। না, আমার বাবা মার ভুল হয়েছে কি, এটার একটা আলাদা স্টোরি আছে যে কেন তারা এই ডিসিশন নিয়েছে, কিন্তু তারা কিন্তু এখনো আমি বলছি যে তারা কিন্তু অতি ভালোবেসে করেছে এটা। সো অতিরিক্ত ভালোবাসাও কখনো কখনো কিন্তু পয়জনাস হয়ে যায়। হ্যাঁ, সো এইটা আমাদের মাথায় রাখা দরকার। সো আমি আমার মেয়ের সাথে খুব ব্যালেন্স একটা রিলেশনশিপ রাখার চেষ্টা করি। আমি চেষ্টা করি না যে ওকে আমি সবকিছু থেকে প্রোটেক্ট করতে পারবো, বিকজ এটা সম্ভব না। আমাকে কিন্তু আমার সন্তানকে ছাড়তে হবে, আমাকে কিন্তু ওয়ার্ল্ডের সাথে ওকে ইন্ট্রোডিউস করাতে হবে। সো ওই জায়গাটায় হয়তো কিছুটা ভুল ছিল আমাদের সবার। সো ওই সময়টা খুব বাজে ছিল আমার জীবনে, এবং আমার ওই রিলেশনশিপটা, আমার ওই বিয়েটা এন্ড হয় হচ্ছে রিহ্যাব সেন্টারে। মানে আমি সুইসাইডাল হয়ে যাই, আমার মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে যাই। কত বছরের সংসার? 6 মাস। Only 6 months? হ্যাঁ, সো ওইটা খুবই অ্যাবিউসিভ একটা রিলেশনশিপ ছিল। তো আমি এত ফ্রাস্ট্রেটেড ছিলাম এবং আমার কথা কেউ শুনছিল না, আমি কাউকে বুঝাতে পারছিলাম না। আমার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছিল, আমার ফ্রেন্ডদের সাথে মিশতে দেওয়া হতো না। তো সব মিলিয়ে খুব বাজে সিচুয়েশন ছিল। আমি বয়স কম ছিল, আমি ভেবেছি যে আমি আর বেঁচে থাকতে চাই না। তো তারপর তো আমি সুইসাইডাল হলাম, রিহ্যাব সেন্টারে ভর্তি হলাম, ট্রিটমেন্ট হলো আমার। তারপরে লাক্সে গেলাম, লাক্স থেকে বের হলাম। সো ওই লাক্সে যাওয়ার ঘটনাটাও কি আপনার মানে এটা হুট করেই হলো নাকি আগে থেকে পরিকল্পনা ছিল? একদমই পরিকল্পনা ছিল না। আমার পরিকল্পনা ছিল আমি হুমায়ুন আহমেদ স্যারকে আমার স্টোরি বলে মরে যাব। সো আমার প্ল্যান ছিল এটা। সো আপনি হুমায়ুন আহমেদ পড়তেন? আমি হুমায়ুন আহমেদ পড়তাম। আমি স্যারের খুবই ভক্ত এবং আমি এত ফরচুনেট, আমি যখন লাক্স চ্যানেলের সুপারস্টার থেকে বের হই তখন হচ্ছে 7 দিন পরে আমার নুহাস চলচ্চিত্র থেকে কাজের অফার আসে এবং আমি স্যারের সাথে প্রায় 2.5 বছর কাজ করেছি। ওয়াও। ওনাকে বলেছিলেন, কখনো বলা হয়েছে? হ্যাঁ, আমি বলেছি যে স্যার আমি তো আপনার কাছে এই গল্প বলে মরে যাব বলে আমি লাক্সে নাম লিখিয়েছি। তো স্যার আমার গল্পও শুনেছে ডেফিনেটলি। আমার কেন জানি মনে হয়, লাইক আমি তো মানুষের স্টোরি নিয়ে কাজ করি, আমার কেন জানি মনে হচ্ছে আজকে অনুষ্ঠানের শুরুতে বসেই আপনার সঙ্গে যদি আমাদের সময়ের ডিউরেশন আছে লাইক 1 ঘন্টার বেশি আমাদের, কিন্তু আমার মনে হচ্ছে আজকে সারা রাত কথা বললেও আপনার অনেক কিছু আছে যেটা হয়তো দর্শকদেরকে পরিপূর্ণভাবে জানানো হবে না। এটা আমার প্রথম একটা জাস্ট ইনটাচে আসার পরে আমার কাছে এই ফিলটা আসতেছে। সো ওই জায়গা থেকে বের হওয়ার পরে লাক্সে আসা, তার মানে কি তখন ফ্যামিলি একটা ফ্রিডম দিয়ে দিল যে ঠিক আছে মেয়েটা বাঁচুক নিজের মতো করে? না, তখনও দেয়নি। আমার যে সাইকোলজিস্ট যে ছিলেন সে বলেছিলেন, ডক্টর মুহিত কামালের কাছে আমি দেখাতাম তখন। তো উনি আমার বাবা মাকে রিকোয়েস্ট করেছিলেন যে মেয়েটাকে বাঁচতে দেন, ওর যেটা করতে চায় ওকে করতে দেন। আর আমার বড় মামা সে বলেছিল যে যেহেতু ও এটা করতে চাচ্ছে, ওর এখন যে সিচুয়েশনের, ওর যে ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছে, এখান থেকে হয়তো ও বের হতে পারবে এটাতে গেলে। কিন্তু আমার বাবা মা যেটা হয় সামাজিকভাবে আমাদের এই প্রফেশনটাকে তো আসলে ওই অর্থে গ্রহণযোগ্য মনে করা হয় না। সো আমার বাবা মাও তাই চিন্তা করতেন। এখানেও কিন্তু তারা আমাকে ভালোবেসেই আবার ভেবেছেন যে ওনারা চান না যে আমি এখানে কাজটা করি আসলে। সো একটা বয়স পর্যন্ত এরকম না ভাইয়া যে আমার রাগ ছিল না, ক্ষোভ ছিল না বাবা মায়ের উপর, কিন্তু সময়ের সাথে সেগুলো একদম ম্লান হয়ে গেছে। এখন আর রাগ ক্ষোভ নাই। এখন খুব মজার, জীবনের প্রত্যেকটা বয়সের ধাপে ধাপে কিন্তু বিভিন্ন রকমের এক্সপেরিয়েন্সের মুখোমুখি হই আমরা, এবং একটা পর্যায়ে গিয়ে নিজের বাবা মাকেই অনেক বেশি লজিক্যাল মনে হয় যে ওকে ফাইন, নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তুমি আমার সাথে কেন এরকম করেছো। মানে আমার কাছে মনে হয়েছে যে অতিরিক্ত ভালোবাসা বা আমাদের সমাজ আমাদেরকে যেভাবে প্যারেন্টিং শেখায়
যে ভালোবেসে একটা বাবলের মধ্যে রাখা, কিংবা বাচ্চাকে কোনো কিছু এক্সপেরিয়েন্স করতে না দেয়া, কিংবা কোনো একটা ভুল সে করতে পারবে না কখনো, এই ধরনের চিন্তা করা, এই জায়গা থেকে বের হওয়াটা খুব জরুরি। যারা প্যারেন্টস, তারা যারা দেখছেন, আমি তাদেরকে বলবো যে বাচ্চা কিন্তু ভুল করবে, এটা পার্ট অফ লাইফ, এটা ওর জার্নির একটা অংশ, যে ভুল হবে, সংশোধন হবে, আবার একটা ভুল হবে। সো এরকম না যে আমার মেয়ে এখন ভুল করবে তো আমি ওইটা প্রোটেক্ট করে ফেলবো বা ওইটা থেকে ওকে আমি একদম বের করে ফেলবো, এটা সম্ভব না, তাই না? এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হয়, লাইক আপনি 19 ইয়ার্সে যেই ঘটনাটা ফেস করেছেন, এটা হয়তো আপনার কমিউনিটি জানতো, আপনার ফ্যামিলি জানতো। আফটার দ্যাট আপনার আরেকটা কনজুগাল লাইফ কিন্তু ছিল, এবং সেটা কিন্তু আমরা সবাই জানলাম। সামহাউ আমরা বলবো আনলাকিলি যে এটাও হ্যাপিয়েস্ট হয়নি, এটাও হরিবল ছিল, এবং এই জায়গাটা খুব স্প্রেড আউট হলো, এটা সবাই জানলো। সো আমি যদি একটু কম্পেয়ার করতে বলি, লাইক 19 ইয়ার্সের যেই ফিলিংসটা পরবর্তী সংসারের ক্ষেত্রে আমি যদি বলি, তখন তো আপনাকে সবাই চেন অভিনেত্রী বাঁধন হিসেবে, এবং এই যে ট্রিগার করার ব্যাপারটা, ওকে অভিনেত্রীর সংসার ভেঙেছে, মানে এইটাকে আপনি কিভাবে দেখবেন আর কি? একটা সাধারণ মানুষের সংসার ভেঙে যাওয়া, সেখানে অল্প করে জানা, আর একটা অভিনেত্রীর সংসার ভেঙে গেল, মানে আপনার জীবনে তো দুটো ঘটনা পাশাপাশি। মানে আর আমার তো মানে আমার সাথে যেই বাজে এক্সপেরিয়েন্স আমার ডিভোর্সের সময়, মানে আমার তো ডিভোর্স হয়েছে 2014-এ, আমি বলিই নাই 3 বছর লজ্জায়। আমি ছোট ছোট কিছু ক্লিপ দেখেছিলাম ওই সময় সোশ্যাল মিডিয়াতে, লাইক আপনার বেবিকে নিয়ে আপনি লয়ারের কাছে দৌড়াচ্ছেন, কান্নাকাটি করছেন। লজ্জায় বলি নাই। 2017-এ যে এটা নিয়ে মানুষ জানলো, এটা নিয়ে নিউজ হলো, এবং কি বিশ্রী অভিজ্ঞতা, মানে কি বাজে বাজে হেডলাইনের নিউজ, হয়তো ভিতরে কিছুই লিখে নাই, কিন্তু হেডলাইনগুলো এমন ভাবে দিয়েছে যাতে হচ্ছে মানুষ ক্লিক করে দেখে কি হচ্ছে। ওটা ওই সময়ও ছিল, এখন তো আরো, মানে ওই সময়ও ছিল। যেটা হয়েছিল যে আমার যে প্রাক্তন স্বামী, সে হচ্ছে তার একজন বন্ধু ছিল যে তখনকার যে পিএম ছিলেন, তার ফটোগ্রাফার ছিল, পার্সোনাল ফটোগ্রাফার। তো সে কি করেছে, তার ওই লিঙ্কটা দিয়ে সে সাংবাদিকদেরকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করেছে। সো এখন দেখা গেছে যে তার ওই কারণে হয়তো নিউজের হেডলাইনগুলো আরও খারাপ হয়েছে। কিন্তু এমনি যেটা হয়েছে যে আমার বিনোদন সাংবাদিক যারা ছিল, আমি তাদের কাছে অনেক গ্রেটফুল, বিকজ তারা আমাকে অনেক সেভ করেছে অনেক সময়। যেই জায়গাগুলোতে আমার সাহায্যের দরকার ছিল, আমি তাদের কাছে চেয়েছি, তা আমি সেটা পেয়েছি। কিন্তু ওই নিউজগুলো, ওই হেডলাইনগুলো তাদের হাতে ছিল না, তাদেরকে ফোর্স করা হচ্ছিল এরকম হেডলাইন করার জন্য, বিকজ যেহেতু খুব স্বাভাবিক সেই ফটোগ্রাফার আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার ছিল। ওইখানে আমি দেখলাম আপনার একটা লড়াই, মা হিসেবে একটা লড়াই, অভিনেত্রী হিসেবে একটা লড়াই। তো এরকম বাবলের মধ্যে বড় হয়ে এই লড়াইগুলো ফেস করাতে ইটস রিয়েলি ডিফিকাল্ট। আমার বাবলটা এত সুন্দর ছিল, আমি কিন্তু খুবই, মানে হয় না যে আমি এত প্যাম্পার্ড হয়ে বড় হচ্ছি, আমি বড় মেয়ে, পড়াশোনায় ভালো ছিলাম, দেখতে ভালো ছিলাম, খেলাধুলায় ভালো ছিলাম, আত্মীয় স্বজনরা সবাই আদর করছে, ফ্রেন্ডরা আদর করছে, বাবা মা আদর করছে, মানে এত আদরে বড় হওয়া একটা মেয়ে সাডেনলি যখন ওয়ার্ল্ডটা ফেস করলো অ্যান্ড দেখলো যে না, পৃথিবীটা আসলে এত সুন্দর না আসলে। সো আপনি সাহসটা নিয়ে যে দাঁড়িয়ে গেলেন, এটাকে নিজে থেকে নিজে পাওয়া, নিজে থেকে নিজেকে বলা যে না ঠিক আছে এবার আমাকে ফাইট করতে হবে, নাকি কেউ পাশে ছিল? সময়ের সাথে হয়েছে। আমার কাছে যেটা আমার অবজারভেশন এত বছরে আমাকে, সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই আমার জেনেটিক্যালি আমি একটু সাহসী আমার বাবার জন্য। আমার বাবা ভীষণ সাহসী মানুষ, মানে আমরা ছোটবেলা থেকে তার বিভিন্ন রকমের সাহসী কর্মকাণ্ডের গল্প শুনে বড় হয়েছে। সো ওইটার একটা প্রভাব আমার জীবনে আছে, এবং আমি ছোটবেলা থেকেই একটু হয় না যে বসি, বা আমার মধ্যে ওই লিডারশিপটা আছে যে আমি কিছু একটা করব বা আমি কোনো কিছুকে লিড করব, এইটা আমার আছে। আমি বললাম তো আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম একদম ছোটবেলা থেকে, তো ওইটা ছিল। কিন্তু সময়ের সাথে কিন্তু আমার একটা গ্রোথ হয়েছে ভাইয়া, মানে আমি ধরেন, এবং আমি একটা জিনিস খুব আমার বাবা বলে যে আল্লাহ তাকে ততটুকুই আসলে কষ্ট দেয় সে যতটুকু সহ্য করতে পারে। সো আমার যেটা মনে হয় আমার লাইফ দিয়ে আমি দেখেছি যে আমাকে আল্লাহ কষ্ট দিয়ে বেসিকলি পরীক্ষা করে করে মাত্রাটা বাড়িয়েছে,
যে আচ্ছা এই কষ্টটা এখন দিলাম, এক ধাপের পরে ধাপের পরে আরেকটা ধাপ বাড়লো, আরেকটা ধাপ বাড়লো, আরেকটা চ্যালেঞ্জ বাড়লো, আরেকটু বাড়লো, এরকম করে করে আমি কিন্তু একটা জার্নি করেছি এবং প্রত্যেকটা জার্নির সাথে প্রত্যেকটা জার্নি রিলেটেড, কারণ আমার আগের জার্নিটা আমাকে আসলে পরবর্তী জার্নিতে আমার ওই স্টেপটা নিতে হেল্প করেছে। মানে আমি যদি ওই আগের জার্নিটা না করে আসতাম, ওই কষ্ট বা ওই বিপদটা না ফেস করে আসতাম, ওই ট্রমার ভেতর দিয়ে না আসতাম, আমি কিন্তু পরবর্তী ট্রমাটা ফেস করতে পারতাম না। সো এইটা একটা আমার কাছে মনে হয় যে এটা খুবই প্ল্যান্ড ওয়েতে করা, যেটা অবশ্যই আমার সৃষ্টিকর্তা আমার জন্য প্ল্যান করেছে এবং সে খুব ভালো প্ল্যান করেছে। আমি এটা মানে খুবই মানুষ মনে করবে যে এরকম একজন নায়িকা এগুলা বিশ্বাস করে, কিন্তু আমি কিন্তু সিরিয়াসলি বিশ্বাস করি যে আমাকে একদম আল্লাহ নিজের হাতে ধরে ধরে সব জায়গা থেকে বাঁচিয়েছেন। আমি বিপদে পড়েছি, আমার মনে হয়েছে যে ওইটা আমার পরীক্ষা ছিল, আমি সেটাতে পাশ করেছি বিকজ অফ আমার অনেস্টি, বিকজ আমি মনে করি যে অনেস্টি হচ্ছে সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বাঁধন, কিছু কিছু ডিসিশন তো আমরা জানি যে মানে আমাদের সমাজটা কেমন, আমাদের মানুষের ক্রিটিসিজমের জায়গাগুলো কেমন, এবং তারপরেও কাউকে না কাউকে খুব বোল্ডলি স্টেপ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় এবং সেটার কনসিকুয়েন্সও কিন্তু আমরা অনেক সময় জানি যে এটার পরে কনসিকুয়েন্সটা কি হতে পারে। আমি যদি সরাসরি নেটফ্লিক্সের প্রসঙ্গে আসি, একই সাথে প্রশংসার আবার সমালোচনারও বাংলাদেশের পার্সপেক্টিভে, মানে আপনি যে ধরনের ক্যারেক্টার অভিনয় করলেন ওখানে, আমরা শুনেছি এরকম শোনা কথা যে আপনার আগে আরো একজনকে এরকম অফার করা হয়েছিল বাংলাদেশে। একজন না, অনেকজন, মানে বাংলাদেশের অলমোস্ট যত মানে প্রথম সারির অভিনেত্রী যারা আছেন তাদের সবাইকেই অফার করা হয়েছে এবং সামহাউ তে রিজেক্টেড বা করেনি। আপনার কাছে বিষয়টা কিভাবে এসেছিল, স্টোরিটা কি আসলে, যদি আপনার বলতে কোনো আপত্তি না থাকে? না, আমার কাছে এসেছে হচ্ছে অনুরাগ কাশ্যপের থ্রুতে। আমরা কানজা একসাথে ছিলাম, কানস ফিল্ম ফেস্টিভ্যালে। অনুরাগ কাশ্যপ হচ্ছে আরেকজন ডিরেক্টর, সো ওর সাথে একটা ছবি আমি পোস্ট করি সোশ্যাল মিডিয়ায়। তো ওইটা হচ্ছে কাস্টিং ডিরেক্টর যে বিশাল ভারদ্বাজে, সে দেখে বলে যে এই মেয়েটাকে আমরা অডিশন করতে চাই। তো তখন আমার সাথে যোগাযোগ হয়, কিন্তু তার আগে বাংলাদেশের সবাইকে অলমোস্ট অডিশন করা হয়ে গেছে এবং তাদের সাথে আলোচনা হয়ে গেছে। তো আমি একটা কথা একটু ক্লিয়ার করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে যারা আসলে করতে পারেন নাই, এটা কিন্তু আমি তাদের মানে আমি বলবো যে এটা আমাদের সোসাইটির প্রবলেম বা আমাদের ইন্ডাস্ট্রির প্রবলেম, যে একজন অ্যাক্টরকে তার সেই স্বাধীনতাটা উপভোগ করতে দেয় নাই, যে সে একটা এমন ক্যারেক্টার চুজ করতে পারবে যেটা হয়তো সবার জন্য কমফোর্টেবল হবে না। আমি কিন্তু আমার কো অ্যাক্টরদেরকে নিয়ে একটা কোনো এমন মন্তব্য করি নাই যেটা তাদের জন্য ক্ষতিকারক হবে, কিন্তু তারা আনফর্চুনেটলি করেছিলেন যে এটা একটা দেশদ্রোহী সিনেমা অ্যান্ড এভরিথিং। সো ওইটা আমাকে কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রেসের ভিতর দিয়ে যেতে হয়েছে, বিকজ দেশদ্রোহী শব্দটা তো অনেক কঠিন শব্দ। দেশদ্রোহীটা আসলে আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে না সেটার জন্য। হ্যাঁ, কিন্তু এটা তাদের ফল্ট না, এটা সোশ্যাল সিস্টেমটা এরকম বা আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম যে স্বাধীনভাবে যে একজন আর্টিস্ট তার ক্যারেক্টার চুজ করতে পারবে, সেইটা স্বাধীনতা হয়তো আমাদের নাই। ওকে, সো আপনার কাছে যখন এই পোকটা আসলো, আপনি অল অফ এ সাডেন ইয়েস বলে দিলেন, নাকি আপনিও একটু চিন্তা ভাবনা করেছেন? অনেক চিন্তা করেছি। আর আমার খুব কাছের একজন মানুষ আছে মিডিয়াতে, যাকে আমি বিশ্বাস করি। মানে আমার যেটা হয় যে আমি খুব কম মানুষকে বিশ্বাস করি, আবার খুব কম মানুষকে আমি আমাকে উপদেশ দেওয়ার মতো কেপেবল মনে করি। মানে ধরেন আমি র্যান্ডম কারো থেকে আমার জন্য উপদেশ নিব না, আমি জানি যে একে আমি বিশ্বাস করি, হ্যাঁ, এবং এ যোগ্য আমাকে বুদ্ধি দেওয়ার। সো সেই রকম একজন মানুষকে আমি ফোন দেই এবং এটা নিয়ে আলোচনা হয়, এবং সে খুবই স্ট্রেইট ফরওয়ার্ড আমাকে বলে যে আসলে একজন অ্যাক্টরের কোনো ব্যারিয়ার থাকা উচিত না, আর তোমার কি ইচ্ছা, তুমি কি চাও নাকি চাও না করতে? আমি চাই। তো বলছে যে কিন্তু যদি কোনো ঝামেলা হয়, তো তখন ও আমাকে বলল যে একজন অ্যাক্টরের আসলে কোনো ব্যারিয়ার থাকা উচিত না, তুমি যখনই একজন সত্যিকারের শিল্পী তখন তোমার কোনো ব্যারিয়ার থাকবে না, তোমার যেটা ইচ্ছা করতে সেটা তুমি করতে পারবা, তোমার সেই স্বাধীনতা তোমাকে নিজেরটা নিজেকে অর্জন করতে হবে। তো তখন আমি একটু সাহস করলাম,
তারপর আমার মেয়ের সাথে ডিসকাস করলাম, আমার মেয়েকে বললাম কনসিকুয়েন্স কি হতে পারে অ্যান্ড এভরিথিং। তারপর যেহেতু শ্যুট করলাম এবং একটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে আমি বাংলাদেশে ফেরত আসলাম। রিলিজ হওয়ার পরে আপনি কি ফেস করেছেন? রিলিজ হওয়ার সময়টা আমাকে খুব মানুষ ভয় দেখাচ্ছে বেসিকলি, যে তোমার এখন মানে তোমাকে তো এখন শব্দটাই বলতে হবে, হুজুররা বা মোল্লারা দৌড়াবে। সো আমি একটা স্ট্যাটাসও লিখেছি এটা নিয়ে, যে আমাকে আসলে এত ভয় দেখানো হয়েছে, আমি এত ভয়ের মধ্যে দিয়ে আসলে পার করে আজকে বাঁধন হয়েছি, যে এটা খুবই অদ্ভুত আর কি। সো হুজুররা দৌড়াবে, মোল্লারা দৌড়াবে আমার পিছনে, আমাকে নিয়ে আন্দোলন হবে এই সেই, কিন্তু আমি কিছু ফেস করি নাই। আমার বিনোদন সাংবাদিকদের আবার ধন্যবাদ দিতে চাই, এবং আমি একটা নেটওয়ার্ক তৈরি করেছি, আমার পরিচিত একটা সার্কেল তৈরি করেছি, যারা সমাজের বিভিন্ন জায়গায় আছেন, ইউনিভার্সিটি টিচার আছেন, সাংবাদিক আছেন, লয়ার আছেন, নর্মাল মানে যারা সমাজের বিভিন্ন রকমের কাজের সাথে সম্পৃক্ত আছে, সমাজ সেবা করছেন, তারা সাথে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। সো আমার এই নেটওয়ার্কটা অনেকে বাইরে থাকে, তো এই নেটওয়ার্কের মানুষরাও আমাকে অনেক সাপোর্ট করেছে, তারা বিভিন্ন স্ট্যাটাস দিয়েছে, তারা সাপোর্ট করেছে যে ক্যারেক্টারটাকে ডিল করেছি কিভাবে, আমি এটা কিভাবে তাদেরকে মানে তারা পছন্দ করেছে বা অপছন্দ করেছে। কারণ আমি মনে করি যে আপনাকে যদি কেউ সমালোচনা করে সেটা নিতে পারার ক্ষমতাও কিন্তু থাকতে হবে। সো আমি গঠনমূলক সমালোচনা হলে সেটা নিতে চাই আসলে। আর যেটা একেবারেই মানে কাউকে গালি দেয়া বা কারো নামে খারাপ কথা বলা, সেইটা আমি খুব একটা দেখি না বা গণায় ধরি না, কিন্তু আমি কিন্তু গঠনমূলক সমালোচনা খুব পছন্দ করি। তারা এটা করেছেন এবং আমি কিছু ফেস করি নাই, ইভেন আমি কখনো কোনো ফোনও পাই নাই, কখনো কোনো থ্রেড বা কিছু, নাথিং। সো আমি এই জন্য স্ট্যাটাসটা লিখেছি, বিকজ আমাদেরকে কিন্তু এইটা আমার কাছে পলিটিক্যাল একটু কথাটা, বাট আমার কাছে মনে হয় যে এই জুজুর ভয়টা আমাদেরকে দেখিয়ে রাখা হয় হুজুরদেরকে নিয়ে, যে মানে হয় না যে একটা আলাদা গ্রহের মানুষ, হয় আমরা আলাদা গ্রহের মানুষ যারা নায়িকা বা স্লিভলেস পরি, আর না হলে ওরা আলাদা গ্রহের মানুষ। আমার কাছে মনে হয় যে আমরা কেন একটা ডায়ালগে বসতে পারি না, আমরা কেন সাম্যাবস্থায় থাকার জন্য সমাজে আমরা কেন একটা ডায়ালগে বসতে পারি না, আমরা কেন কথা বলতে পারি না, যে আমরা দুইজনের চিন্তা নিয়েই সমাজে থাকতে যেতে পারি একসাথে সাম্যাবস্থায়, এরকম না যে আমরা সবসময় মুখোমুখি থাকবো। এইটা আমাকে খুবই মানে পীড়া দেয়। আমার কাছে মনে হয় যে এটা ইভেন যখন গণ অভ্যুত্থান হলো আমাদের, তারপরে যে মূর্তিগুলো ভাঙা হলো, স্ট্যাচুগুলো ভাঙা হলো এবং একেবারে সাংঘর্ষিক জায়গায় নিয়ে যাওয়া হলো আমাদের যারা আসলে প্রচণ্ডভাবে ইসলামপন্থী এবং যারা সাধারণ নাগরিক, তাদেরকে মুখোমুখি দাঁড় করানো হলো যে যারা এইভাবে বিশ্বাস করে তারা সব মূর্তি ভেঙে ফেলবে, শিল্প সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। সো আমরা কেন এইগুলাকে প্রমোট করি? এটা তো বেসিকলি পলিটিক্যাল মুভ, তাদের একটা এজেন্ডা থাকে, তারা এইটাকে বিক্রি করে, তারা মানুষের মধ্যে এই ভয়টাকে স্প্রেড করে তাদের রাজনীতি করে। কিন্তু এটাতে আমরা যদি একটু এগিয়ে আসি বা ওই পক্ষ থেকেও যদি কারো এটা আমার মতো মনে হয় যে আমাদের ডায়ালগ হওয়া উচিত, সেইটা একজন নায়িকার সাথে হতে পারে, একজন ওই রকম মানুষের সাথে হতে পারে যে আমি নায়িকা, আমি আবার সম অধিকারও চাই সম্পত্তিতে। সো এরকম যারা এরকম চিন্তা করছে, তাদের চিন্তার সাথে কনফ্লিক্ট যেখানে হচ্ছে, আমরা কথা বলতে পারি। রাইট। জুলাই আন্দোলনে আসতে চাই, ডেফিনেটলি আপনি একটু হলেও টাচ করেছেন। তার আগে আমি আবারও আপনার ওই একেবারে ব্যক্তিগত জীবন, ঠিক ব্যক্তিগত শব্দটা যায় না, সবই তো ব্যক্তিগত, আসলে আমরা যা করছি সবই ব্যক্তিগত, কিছু পাবলিক হয়, কিছু পাবলিক হয় না, ওই জায়গাটা একটু আসতে চাই। নিজের মেয়ের কথা আসছে বারবার, আপনার মেয়েকে নিয়ে আপনার একটা যুদ্ধ আছে, এটা আমি জানি, এবং সেই যুদ্ধটা কখনো একেবারে নিজের একান্তের একটা যুদ্ধ, কিছু কিছু খবর হয়তো আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা জানেন। আমি যদি ভুল না বলে থাকি আপনি সিঙ্গেল মাদার। জি, ওকে। সিঙ্গেল মাদার হিসেবে সমাজে চলা এবং মেয়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলা, এই জায়গাটা কতটুকু আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে? চ্যালেঞ্জিং তো আছেই, যেহেতু আমাদের সমাজে আসলে একটা ডিভোর্সড মেয়েকে ওইভাবে আসলে, আমি একেবারে নায়িকা,
তারপরে ডিভোর্স, মানে 2বার ডিভোর্স হয়েছে, তারপরে এত কথা বলি, হ্যাঁ, মুখরা একটা মেয়ে। সো সব মিলে মানে আমি তো খুবই ডিফিকাল্ট টু হ্যান্ডেল। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, বাট আমার জার্নিটা আরও অনেক ইজি হতো। আমার বাবা মা ছিল আমার সাথে, আমি আমার বাবা মার বাড়িতে থাকি, সো এটা খুবই একটা আমার মানে আল্লাহর রহম যে তারা আমার সাথে, আমি তাদের সাথে থাকতে পারি আর কি। সো এইটা একটা হেল্প হয়েছে। আমার বাচ্চা স্কুল যেখানে পড়ে, ও সানবিমসে পড়ে, ওর এই স্কুলটা মানে আমাকে টিচাররা এত সাহায্য করেছেন, এত সাপোর্ট করেছেন, এটা আমি কখনো ভুলবো না। সানবিমস সাপোর্ট করারই কথা, কারণ ইটস ভেরি রিনাউন্ড স্কুল। খুবই সাপোর্ট করেছে, মানে আমি সিঙ্গেল মাদার বলে আরো বেশি সাপোর্ট করেছে যে আমার বাচ্চাকে কিভাবে টেক কেয়ার করবে। আমি কাজে যাচ্ছি, আমি বলে যাচ্ছি যে আপা আমি হয়তো 20 দিনের জন্য থাকবো না, তখন টেক কেয়ার করা, সবকিছু তারা অনেক ভালোভাবে করেছে। আর আমার কলিগরা আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করেছে, মোরালি সাপোর্ট করেছে যে তুমি এত ভালো করছো। কিন্তু আমি একটা জিনিস একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে বাচ্চার যে বাবা, আমার কাছে মনে হয় যে আমাদের এখানে আমাদের সমাজ ব্যবস্থায় ডিভোর্সটাকে এমনভাবে মানে কি বলবো, মানে এত বেশি খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয় যে আপনি দেখবেন যে প্রাইমারি কেয়ার গিভার যে থাকে সে ছাড়া বাকি যে পার্টনার থাকার কথা, বাচ্চার জীবনে বাবা মা থাকার কথা, সে কিন্তু ওইভাবে বাচ্চার জীবনে থাকে না। এবং এটা একটা সুযোগও অনেক সময় নেওয়া হয়, একদম লাইক যদি বাচ্চা মায়ের কাছে থাকে তাহলে মা অপোজিট সম্পর্কে এত এক্স্যাক্টলি এত সবচেয়ে বড় যেটা হয় যে তার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়, হ্যাঁ, যে বাবা মানে হচ্ছে এত এত বাজে একটা ফিগার, ভাইস ভার্সা। এবং এই রিভেঞ্জটা কিন্তু আলটিমেটলি বাচ্চার উপরই নেয়। এটা যেমন আমি যেটা মনে করি যে আমাদের এখানে প্রচন্ডভাবে কাউন্সেলিং দরকার, কারণ আমরা যেটা হয় যে আমরা রিভেঞ্জ নেওয়ার জন্য আমরা বাচ্চাকে ইউজ করি, যেটা বাচ্চার ক্ষতি হয়। তো আমি বলবো না যে আমি একদম আকাশ থেকে পড়া কোনো ফেরেশতা, আমার ভেতরেও যে এই রিভেঞ্জ নেওয়ার ইচ্ছাটা ছিল না তা না, কারণ যেহেতু আমার সাথে অনেক অন্যায় হয়েছে, হ্যাঁ, তো আমারও কিন্তু অনেক কিছু বলতে ইচ্ছা হতো, আমার করতে ইচ্ছা হতো, বাট আমি যেহেতু আমার 19 বছর বয়স থেকে আমি থেরাপি নেই, আমি কিন্তু রেগুলার একজন প্রফেশনাল থেরাপিস্টের কাছে থেরাপি নেই, সো সে আমাকে অনেক হেল্প করেছে যে কিভাবে আমি আমার বাচ্চার সাথে ডিল করব। সো আমার বাচ্চার সাথে আমার ডিলিংসটা কিন্তু এরকম না যে তোমার বাবা খারাপ, তোমার বাবা এইটা, তোমার বাবা সেইটা, মানে ডেফিনেটলি ও জানে যে আমি তাকে একদম পছন্দ করি না, ঘৃণা করি, বাট তার স্পেসটুকু আপনি তাকে দিয়েছেন, তার স্পেসটুকু তার আছে। কিন্তু আমার বাচ্চার বাবা যেটা করে সেটা হচ্ছে যে সে তার হয়তো তার ইগো প্রবলেম থেকে বা সে ইনসাল্টেড হয়েছে, ফিল করেছে, ওই জায়গা থেকে সে, যেহেতু আমি ফুল গার্ডিয়ানশিপ পেয়েছি, সে বাচ্চাকে খোঁজ খবর নেয় না, মানে সে তো ভরণ পোষণ দেনই নাই কখনো, এখনো দেন না, কিন্তু আছে না যে ফোন করে খবর নেয়া, রেগুলার তার সাথে কন্ট্যাক্ট করা, উল্টা আমরা কন্ট্যাক্ট করি যে হ্যাঁ কথা বলো। সো এইটা আমার কাছে মনে হয় যে ওনারও থেরাপি করা দরকার, যে এই জায়গা থেকে বের হতে হবে। তো মানে আমি বের যেতে পেরেছি, আমি যে আগে পারতাম এরকম না, আমি বের হতে পেরেছি। আমি আমার মেয়ের সাথে এখন ওর বাবাকে নিয়ে ফান করতে পারি, ও ফান করতে পারে আমার সাথে, আমরা ভালো কথা বলতে পারি। যেমন ও খুব একদিন আমার বাসা গুছিয়ে ফেললো, একা একা নিজে পুরো বাসা গুছিয়েছে আমার মেয়ে। তো আমি ওকে বললাম যে এটা তো তুমি তোমার বাবার জিন পেয়েছো। সো ও হ্যাপি হয়েছে যে আমার মা আমার বাবার এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করছে, হ্যাঁ, অ্যান্ড ইটস ফাইন, আমি এটা করতে পারি, মানে এটা আমি শিখেছি। এটা কিন্তু আমি এরকম না যে এটা আমি একদম জেনে জন্মাইছিলাম, ব্যাপারটা এরকম না, এটা কিন্তু আমি উইথ টাইম শিখেছি। সো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো, মনের বিপরীতে চলার অভ্যাসটা কখনো কখনো প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জুলাই আন্দোলনে আপনার খুবই সাহসী ভূমিকা ছিল, একদম ফ্রম দ্য বিগিনিং। আমি যদি বলি, আপনি একজন মাঠের কর্মী ছিলেন। আমরা জানতাম না সরকারের পতন হবে কিনা, আমরা নিশ্চিতভাবে সরকার নিজেও ডেফিনেটলি জানতো না। তবে এই রকম একটা সরকার, অনেকেই তো বলতেন যে আমাদের জীবন দশায় আমরা কখনো এই সরকারের পরিবর্তন দেখে যেতে পারবো না। তারপরেও আপনি মাঠে নেমেছেন এবং আপনি জানেন যে যদি সরকারের পতন না হতো তাহলে হয়তো খুব ভয়ঙ্কর রকমের একটা বিপদের মধ্যে পড়তে হতো। কি বোঝাপড়া ছিল নিজের সঙ্গে? আমাকে আসলে রিয়া গোপের মৃত্যুটা প্রচন্ডভাবে নাড়া দিয়েছে।
কারণ আমার মেয়ে আমার বাবার সাথে প্রায় ছাদে যায়। সো আমার কাছে মনে হয়েছে যে রিয়া গোপের জায়গায় আসলে আমার মেয়েটা হতে পারত। এবং আমরা দেখেন ওই দিন এরকম ইনসিডেন্টগুলো হয়েছে যে মানুষ হেলিকপ্টার আসছে এটা দেখতে গেছে বারান্দায়, সেখানে শুট করেছে, আমরাও তো গেছি। সো ওই মানুষগুলো আমি, আমার বাচ্চা, আপনি হতে পারতেন। সো এইটা আমি এখনো মানে আমি মানতে পারি না যে এই ঘটনাটা মানে একটা স্বাধীন দেশে আমরা মানে আমাদেরকে যারা রক্ষা করবে, শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সেনাবাহিনী সবাই মিলে আমাদের উপরে এক ধরনের মানে আক্রমণ করছে, আমাদেরকে হত্যা করছে এবং তাতে তাদের কিছু আসছে যাচ্ছে না। এবং সরকার থেকে যে নির্লজ্জতা, যে একটা ঘটনা ঘটছে তা স্বীকার না করা এবং সেটা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা আমি একজন নাগরিক হিসেবে আমি খুবই অপমানিত হয়েছি। এবং আমাদের ইন্টারনেট বন্ধ করে দেয়া, আমাদেরকে বোকার স্বর্গে বাস করি মনে করা, আমাদেরকে ছোট মনে করা, আমি খুবই ইনসাল্টেড হয়েছি। কিন্তু আমি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমি ইনসাল্টেড ফিল করেছি যে আমি যে সরকারের আন্ডারে আছি তারা আমাদেরকে জাস্ট মানুষ মনে করছে না, তারা গুলি করে মানুষ পাখির মতো মেরে ফেলছে, আবার আমাদেরকে ভুংভাং বুঝাচ্ছে, আবার আমরা যাতে বুঝি এটা করছে। সো এই জিনিসগুলো না আমাকে আসলে প্রচণ্ড পীড়া দিয়েছে। আর তারপরে আমার কাছে মনে হয়েছে যে একজন নাগরিক হিসেবেও আমার দায়িত্ব, আমি স্টুডেন্টদের পাশে যেতে চাই, আর একজন অ্যাক্টর হিসেবেও আমার দায়িত্ব, আমার একজন আর্টিস্ট হিসেবেও আমার সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। আমরা যেদিন গেলাম আমাদের কি পরিমাণে চাপ ছিল আপনি চিন্তা করতে পারবেন না। মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন তারা ফোন করছেন, এমপি ফোন করছেন, নানান জায়গা থেকে নানান ধরনের সংস্থা থেকে ফোন আসছে যে যাতে এটা না হয়, যাতে আমরা বিটিভিতে যাই, আমাদের বিটিভিতে জয়েন করার কথা, যাতে আমরা গণভবনে যাই। এবং ওই দিন সকালবেলা ওরা মানে কাউন্টার প্রোগ্রাম করার জন্য কিন্তু ওই দিন সকালবেলা তড়িঘড়ি করে ওই বিটিভির প্রোগ্রামটা করেছে যাতে আমাদের প্রোগ্রামটা হাইলাইটেড না হয়। কিন্তু আমরা এটা আরো বড় ভুল ছিল তাদের জন্য আমি মনে করি। হ্যাঁ, সেটা তো ভুল ছিল, আলটিমেটলি বুদ্ধি দেওয়ার লোক ছিল না। হ্যাঁ সেটাই তো। যেটা হয়েছে যে আমাদের কিন্তু প্রচন্ড চাপ ছিল, মানে যেহেতু আপনি কি হয় একটা সাধারণ মানুষকে নিশ্চয়ই একজন মন্ত্রী ফোন করে বলবে না তুমি এই কাজটা করো না। আমি পরিচিত, আমাকে চিনে সে আমাকে বলবে যে তুমি এটা করো না বা এটা করো। সো এই জায়গাটা তো ছিল আমাদের জন্য। আমাকে কিন্তু আমাদের গ্রুপের আমরা যারা ছিলাম যে কজন, আমাদেরকে কিন্তু প্রচুর সংস্থা থেকে ফোন আসছে, যেখান থেকে মানে ফোন আসছে যে এই ধরনের কাজ এটা ঠিক হচ্ছে না, এই না সেই না। এবং আমরা সকালে যখন গেছি তখনও কিন্তু পুলিশ আমাদেরকে, আমরা যেখানে দাঁড়াতে চেয়েছি দাঁড়াতে দেয় নাই এবং সরিয়ে দিয়েছে, আমাদেরকে দাঁড়িয়ে থেকেছে। মানে একটা খুবই, এবং ছাত্রলীগের একটা মিছিল গেছে পেছন দিয়ে, আমরা তো ভয়ে আমরা ভেবেছি এখন অ্যাটাক করবে, বিকজ মানে ওদের তো কোনো বুকপিট ছিল না তখন যে ছাত্রলীগের মিছিল যাচ্ছে, আমাদেরকে এখন অ্যাটাক করে দিলে কি হবে, সেফলি সবাই বাসায় যাবে কিনা। একটা বড় সমস্যা ছিল যে ইন্টারনেট অ্যাক্সেসও নাই, সবাই জানতেও পারছে না কি হচ্ছে, জানতে পারছে না। সো ওইটা আমাদের 1 তারিখের ঘটনা। তারপরে 2 তারিখে আনু মোহাম্মদ স্যারের একটা প্রোগ্রাম ছিল, আমি ওখানে গেলাম। ওখানে যাওয়ার সাহসটা আমি আসলে অনেক কষ্ট করে নিজের ভেতরে এনেছি। আমরা যেই গ্রুপটা সবাই গিয়েছিলাম 1 তারিখে, ওই গ্রুপের আবার 2 ভাগ হয়ে গেল। এক ভাগ বলছে আনু মোহাম্মদ স্যারের ওটাতে যাবে, আরেক ভাগ বলছে যাবে না। সো আমি যেই ভাগ বলছে যাবে তাদের সাথে গেলাম। হ্যাঁ, সো আমার জার্নিটা খুব ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, তাদের সাথে গেলাম। তারপরে 3 তারিখে স্টুডেন্টরা একটা ডাক দিল। তারপরে ওইখানেও আমি একদম বিচ্ছিন্নভাবে গেলাম। মানে ওইখানে আমার জাস্ট যেতে ইচ্ছা হলো। আমার মনে হলো যে রাস্তার একটা নেশা আছে কিন্তু, মানে যারা আন্দোলন করে আমার কাছে, আমি এই এক্সপেরিয়েন্সটা না হলে আমি বুঝতাম না যে আমার এত ফুর্তি লাগছে, যাচ্ছি একদম উত্তেজিত, আমি মানে গণজোয়ারের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলার মারাত্মক নেশা। মানে আমি এখনো আমার গুজবাম্প হচ্ছে, মানে এখনো ফিল করতে পারছি। সো আমি রাস্তায় যেয়ে, এবং আমাকে তো সবাই চিনছে, আর সবাই না আমাকে
অন্যভাবে ট্রিট করছে, মানে একজন অ্যাক্ট্রেস হিসেবে না, মানে ওদের ভাবটা এরকম যে আপু আপনি আমাদের সাথে এসে আমাদের শক্তিটা বেড়ে গেছে। সো আমাকে জড়ায় ধরতেছে, মেয়েরা ধরে কাঁদতেছে, ছেলেরা আমাকে রাস্তা পার করে দিচ্ছে। হ্যাঁ, মানে আমি অদ্ভুত একটা অনুভূতি, মানে আমি ওই অনুভূতির কথা আমি বলে বুঝাতে পারবো না যে কি অদ্ভুত সুন্দর অনুভূতি। এবং আবার ভয় সাথে, ভয় তো আছে গুলি করে দিবে। এবং 3 তারিখে আমি গেলাম, 4 তারিখে ওরা বলল যে এক দফা এক দাবিতে চলে আসছে। তো আমি তো খুশি যে এক দফা এক দাবি এই সরকার পড়ে যাচ্ছে, আমি একদম শিওর 4 তারিখে যে সরকার পড়ে যাচ্ছে। যখন কারফিউ দিছে আমরা তখন শাহবাগে, 4 তারিখ বিকালে যখন কারফিউ দিছে শাহবাগে, তো আমি ইরেশ জাকের আমরা সবাই একসাথে। ইরেশ আমাকে বলে বাঁধন, আমি তো কান্না শুরু করছি, বিকজ আমি শিওর যে এখন আমাদের সবাইকে মেরে ফেলবে, আমাদের সবাইকে, মানে যারা আমরা রাস্তায় আছি সবাইকে মেরে ফেলবে। আমি কান্না শুরু করছি যে পুরা এই এতদিনের স্টুডেন্টদের এত আন্দোলন সব বৃথা হয়ে গেল। ইরেশ বলতেছে বাঁধন তুমি এত মন খারাপ করো না, চলো। ও এত রিস্ক নিয়ে আমাকে সেই কালচি ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে যাতে আমি সেফলি যেতে পারি, আবার ওখান থেকে আমাকে স্টুডেন্টরা পৌঁছে দিচ্ছে বাসায়। সো মানে তারপরে তো 5 তারিখ সকালবেলা আমাকে আমার বাবা মা বের হতে দিবে না। আপনি 5 তারিখ সকালে বের হয়েছেন? হ্যাঁ, 5 তারিখে আমি তো সকালবেলা বের হয়েছি, আমার বাবা মা বের হতে দিবে না। আমার মা প্রচন্ড কান্না করছে, আমার বাচ্চা কান্না করছে। আমি বললাম যে ঠিক আছে, আমাকে তো অ্যাটাক করবে, আমাকে চিনলে, আমি বোরখা পরে যাচ্ছি। সো আমি কিন্তু খুব পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি প্রায়ই। সো আমি যখনই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি তখন আমি বোরখা পরি। সো আমার বোরখা পরার প্র্যাকটিস আছে, আমি পরে বের হয়েছি ওদের অমতে। তারপরে তো যখন আমি রাস্তায় মানুষের গণজোয়ার দেখেছি আমি তখন শিওর যে একদম এইটা আর পসিবল না। বিকজ ওইটা কেউ যারা রাস্তায় যায় নাই, যারা ওইটা ফিল করে নাই, তারা বুঝবে না যে কোন ধরনের মানুষ। আমি দেখেছি মানে যখন হেলিকপ্টারে চলে যাওয়ার নিউজটা আসলো তারপরে আমি নেমেছিলাম এবং আলটিমেটলি প্রিপারেশন নিতে আলটিমেটলি চলে গেছে। হ্যাঁ, তার আগে হ্যাঁ সেটাই, তার আগে যে মানুষের ভেতরে, মানে আমি আমার একটা খুবই এই ঘটনাটা আমাকে সারা জীবন আমি মনে রাখবো। একটা ইয়াং মেয়ে হয়তো 9-10 বা 11-12 পরে, খুব বেশি হলে হিজাব করে মেয়েটা, আমার সাথে ডিওএইচএস থেকে আসছে, ওরা মিরপুর ডিওএইচএস থেকে। তো আমার সাথে এরকম স্লোগান দিচ্ছে, হাঁটছে, তো ইট নিয়ে আসছে হাতের মধ্যে, 2 টুকরা ইট। আমি আমার ওই ছবিটা পোস্ট করেছি আমার ইনস্টাগ্রামে। 2 টুকরা ইট নিয়ে আসছে। আমরা মানে 2 টুকরা ইট নিয়ে একটা 15-16 বছরের মেয়ে গুলির সামনে দাঁড়িয়ে যাওয়ার সাহস করছে। আর যারা বলছে যে মানে সাধারণ জনগণ এটা চায় নাই, তারা বোকার স্বর্গে বাস করছে। এবং ওই মেয়েটাকে আমি বললাম যে তোমার ভয় করছে না? বলছে আপু মরলে মরে যাব। ওইটুকু একটা মেয়ে। এই বাংলাদেশটাকে রাজনীতিবিদদের সবসময় মনে রাখা উচিত। যদি ভুলে যান তাহলে বিপদ আছে। কারণ এটাই ট্রু বাংলাদেশ। হয়তো একটা সময় পর্যন্ত সাধারণ মানুষ সহ্য করে, তারপর যখন সহ্যের বাঁধ ভেঙে যায় তখন গুলি আসলে তাদের কাছে কিছুই না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি তো দেখেছি যে আসলে আমি ওই সরকারের কাছাকাছি ছিলাম, আমি কিন্তু ক্ষমতার কাছাকাছি থাকা একটা মানুষ। এক্স্যাক্টলি। হ্যাঁ, সো আমি জানি যে কি ধরনের অরাজকতা হচ্ছে ভেতরে। সো ওই জায়গা থেকে আমি ভেবেছিলাম যে আমরা সবাই মিলে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য হয়তো রেডি, কিন্তু আসলে আমরা রেডি না। এবং আমি এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন অনেককে আমি পার্সোনালি চিনি, তারা প্রত্যেকে অসম্ভব ভালো মানুষ। সো যখন এই ভালো মানুষগুলো আসলেন, আমাদের সরকার গঠন করলেন, আমার তখন তো অনেক আশা, কিন্তু আমার সেই আশাগুলো আসলে একেবারে ভেঙে গেছে। কারণ সিস্টেমটা এত করাপ্টেড যে ওনারা যে ভালো কাজটা করবেন, কাজটা তো ওনারা করতে পারছেন না আসলে। একটা মানুষকে তো সুযোগ দিতে হবে কাজ করার। আমি একটা কাজ করতে চাই, কিন্তু এক্সিকিউট তো করতে পারতে হবে। সেই এক্সিকিউট করার যে সিস্টেমগুলো প্রত্যেকটা জায়গা করাপ্টেড। সো আপনি ওই সিস্টেম না চেঞ্জ করতে পারছেন না, কিছু চেঞ্জ হচ্ছে এবং মানুষ এত অস্থির, এই সব কিছু তাদের এখনই লাগবে, সব দাবি নিয়ে নেমে যাচ্ছে।
পরিস্থিতি জটিল করছে, যারা পরাজিত শক্তি তারা ধরেন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, তারা নাকি দেশকে ভালোবাসে কিন্তু দেশটাকে অস্থির করছে। তারপরে ধরেন যারা মানে আমি জানি না আসলে দেশকে ভালোবাসা বলতে মানুষ কি বুঝায়, মানে আমি দেশকে ভালোবাসছি আবার দেশের মধ্যে অশান্তি করছি, এটা কি ধরনের ভালোবাসা আমি জানি না। সো আমি আসলে খুবই কষ্ট পেয়েছি, বাট তারপরও এখনো অনেক কিছু করছেন চেষ্টা করছেন তারা তাদের জায়গা থেকে। এখন আমি চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন তারা দেখ, এটা তাদের সবার আগে দায়িত্ব। আমার কাছে মনে হয় যে এই দায়িত্বটা তারা সঠিকভাবে পালন করতে পারলে বাকি যে দায়িত্বগুলো ছিল বা আছে থাকবে সেগুলো আসলে একটা নির্বাচিত সরকারই পূরণ করবে বা তা আমরা সেই পথে হাঁটবো। এক্স্যাক্টলি। সো বাঁধন, আমরা একেবারে আড্ডা শেষের দিকে চলে এসেছি এবং আপনি বর্তমান সময়ে একটি সিনেমা নিয়ে ব্যস্ত, যদি ভুল না বলে থাকি। সিনেমার গল্পটা একটু শুনি ছোট্ট করে। সিনেমাটা রিলিজ হচ্ছে ঈদে, সো আমি চাই কোরবানির ঈদে, মাত্র কদিন পরে। হ্যাঁ, এখন আমি চাই যে আমার দর্শক যারা আছে তারা হলে এসে দেখুক সিনেমাটা। বাংলাদেশে নারী প্রধান গল্প খুবই কম হয়, সো আমি এরকম একটা সিনেমা করেছি যেখানে একটা ফিমেল লিড ক্যারেক্টার করছে, আর গল্পটার মধ্যে গান আছে, সাসপেন্স আছে, রোম্যান্স আছে, থ্রিলার আছে, সো চলবে একদম। আমার কাছে মনে হয় যে মানুষ পছন্দ করবে। ওকে, সো সিনেমাটা চলছে, প্রিয় দর্শক, আপনারা হলে যাবেন, হলে গিয়ে বাঁধনের ছবিটা দেখবেন এবং দেখার পরে আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। আমরা আসলে দিন শেষে সবাই সামাজিক মানুষ, কিন্তু সমাজের প্রতি কজনই বা দায়িত্ব পালন করি। আপনি যখন গল্পটা বলছিলেন, আমার নিজেরও দুটো মেয়ে আছে, সো আমি বারবার চিন্তা করছিলাম আমি যদি খুব বোল্ড একটা স্টেপ নেই তখন ব্যাক অফ দ্য মাইন্ডে প্রথমে কি কাজ করে? প্রথমে কাজ করে আমার ছোট দুটো মেয়ে আছে, সো আমি এই ডিসিশনটা নিব কি নিব না। সেখানে একজন নারী বাংলাদেশের কনটেক্সটে সে চিন্তা তো আরও প্রবল হওয়া উচিত, কিন্তু বাঁধন আপনি সেই চিন্তাটুকু করেননি, ডেফিনেটলি করেননি। আপনি সিঙ্গেল মাদার, আপনি বলতে গেলে আপনি ছাড়া আপনার কাছের মানে আপনার মেয়ের কাছে সে অর্থে কেউই নাই। হ্যাঁ, হয়তো নানি দাদি অনেকেই আছেন, কিন্তু মার সম্পর্কের জায়গাটা থেকে কেউই নেই। তো আপনি সেটা চিন্তা করেননি, সেটা চিন্তা না করে আপনি দেশের কথা চিন্তা করেছেন এবং আপনার কাছে মনে হয়েছে ওই সময়টাতে যে না, এখন এসব কিছু চিন্তা করার সময় না, এখন রাস্তায় থাকার সময়। এই মানুষগুলোই আমাদেরকে আলো দেখান, হ্যাঁ, এবং এই মানুষগুলো আমাদেরকে সাহস দেন। আমি এটা নিশ্চিতভাবেই বলতে পারি, বাঁধন যে ট্রেন্ডটা তৈরি হয়েছে, পরবর্তীতে বাংলাদেশে যদি এরকম কোনো আন্দোলন তৈরি হয় আমাদের সামনে বাঁধনের উদাহরণ থাকবে এবং অনেক অভিনেত্রী তখন আর চিন্তা করবেন না, সেকেন্ড থট দিবেন না। আমার মতো ভীরু মানুষরাও হয়তো আর সেকেন্ড থট দিবেন না, তখন তারা রাস্তায় নেমে যাবেন। সো খুব চমৎকার একটা সময় কেটেছে এবং আমি আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানাই। অনেক ভালো করেন আপনি, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। জি, ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।